খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল, ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি শরীফ রওশন। আর নিশ্চয়ই আসলে চোখটা বাংলাদেশ অস্ট্রেলিয়ার যে ডারউইন টেস্ট চলছে, প্রথম টেস্টের দ্বিতীয় দিনে আসলে বেশ দাপুটে। বোলারদের প্রথম দিনটা ছিল, দ্বিতীয় দিনটা ব্যাটারদের। কেমন করছে বাংলাদেশ? সম্ভাবনা আসলে কতটুকু এই টেস্ট জয়ের? সবকিছু নিয়ে আছে আমরা কথা বলবো। আমাদের সাথে সিনিয়র ক্রীড়া সাংবাদিক শামীম ভাই আমাদের সাথে রয়েছেন। শামীম ভাই, কিছুটা অবিশ্বাস আমার কাছে মনে হচ্ছে। আপনার কাছে, আপনি তো সবসময় আসলে দল নিয়ে কাটাছেড়া করেন, দলের পারফরমেন্স কেমন লাগছে আসলে? বোলারদের পর ব্যাটারদের পারফরমেন্স কেমন? দেখুন, 2003 সালে অস্ট্রেলিয়ার মাটিতে যখন বাংলাদেশ প্রথম টেস্ট খেলে, প্রথম সিরিজ খেলার আগে কিন্তু অস্ট্রেলিয়ার মিডিয়া খুব উৎপাত করেছে বাংলাদেশ টিমকে। আপনি দেখেন, অস্ট্রেলিয়ার মাটিতে গেলে এটা হয়, ভারতই হোক, শ্রীলঙ্কা হোক, যেই যায় খুব উৎপাত করে, তারা মিডিয়া করে, ওদের অস্ট্রেলিয়ার যে এক্স ক্রিকেটাররা তারা করে। তখন আপনার ছিলেন ডেভিড হুকস আর ডেনিস লিলি, তারা খুব বাজে কথা বলেছিল। ডেভিড হুকসের একটা আহ্বান ছিল, বানিয়ে দাও ওয়ানডে টেস্ট। আমরা রিপোর্ট লিখেছিলাম, মনে আছে। আপনার ডেনিস লিলি বলছে যে বাংলাদেশের সাথে খেলাটা হলো মিসম্যাচ টেস্টটা। কিন্তু দেখেন, এই ডারউইন, যেই ডারউইনে এখন টেস্ট হচ্ছে, এই 23 বছর আগে আমরা এই ভেন্যুর যে টেস্ট অভিষেক আমাদেরকে দিয়েই হয়েছে, বাংলাদেশকে নিয়েই। আসলে অস্ট্রেলিয়া বাংলাদেশকে, আপনি অনেকে বলে যে আমরা কেন টেস্ট সিডনি মেলবোর্নে খেলতে পারি না, ব্রিসবেনে খেলতে পারি না, অ্যাডিলেডে খেলতে পারি না। ওরা আসলে ক্রিকেটের বাণিজ্যিকীকরণের জন্য বাংলাদেশকে নিতেই চায় না। আপনি দেখেন, বাংলাদেশকে নিলে নাকি তাদের বিপণন হয় না ক্রিকেটের, এই যুক্তিতে তারা। আমরা কিন্তু এই টেস্ট মর্যাদা পাওয়ার পর এই 26 বছরে মাত্র 6টা টেস্ট খেলছি অস্ট্রেলিয়ার সাথে, এটা হবে 7টা। যাক, আমি এই প্রসঙ্গে চলে আসছি। ডেভিড হুকস এবং ডেনিস লিলির কথার জবাবটা কিন্তু বাংলাদেশ ডারউইনে দিয়েছিল। আপনি 3 দিন খেলতে পেরেছে বাংলাদেশ, কিন্তু ডারউইনে আপনার দুর্দান্ত একটা দিনও গিয়েছে এবং খুব ক্লোজ, 300-র খুব ক্লোজ স্কোর করে বাংলাদেশ অল আউট হয়েছিল। অর্থাৎ আমরা তখনই দেখিয়েছি যে অস্ট্রেলিয়াকে এতটা ভয় পাওয়ার কিছুই নেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে আপনি জানেন, অস্ট্রেলিয়ার মাটিতে আপনি যে কোনো পরাশক্তির, ইভেন তাদের সমকক্ষের দলগুলোর খেলাও অনেক কঠিন হয়ে যায়। কারণ অস্ট্রেলিয়ার কন্ডিশনে তাদের যে পেস অ্যাটাক আছে সব সময় ছিল, এখন যেটা আছে এই বর্তমানে যে পেস, ওরা কিন্তু বাংলাদেশের সাথে 5 জন পেস বোলার নিয়ে খেলছে। খেয়াল করে দেখবেন, আপনার হ্যাজেলউড, স্টার্ক, কামিন্স, 3টা জেনুইন পেস বোলার। এর পেছনে ওয়েবস্টার এবং আপনার ক্যামেরুন গ্রিন আছে, যারা মিডিয়াম পেস করতে পারে। আপনি একটু সেটা ওয়েবস্টারটা একটু স্লো মিডিয়াম হয়ে যায়। এইটা কিন্তু তারা কিন্তু 5 জন ঘুরে ফিরে কিন্তু 5 জন পেস বোলার। নেথান লায়ন তো জানেন এই মুহূর্তে ওয়ার্ল্ডের বেস্ট স্পিনারই তাকে বলা হয়। আপনি কালকে খেয়াল করে দেখবেন যে বারবার যতবার কমেন্টেটররা কমেন্ট্রি করেছেন, তারা কিন্তু একটা কথা মনে করিয়ে দিয়েছেন, এই অস্ট্রেলিয়া পূর্ণ শক্তির দল। বাংলাদেশের সাথে খেলছে বলে তারা যে আপনি কোনোভাবে শক্তিটাকে যে কিছুটা কমিয়ে খেলছে তা কিন্তু নয়। শামীম ভাই, আপনার নিশ্চয়ই মনে আছে, এই টেস্ট শুরু হওয়ার আগে তারাই গণমাধ্যম, অস্ট্রেলিয়া গণমাধ্যমগুলোই কিন্তু রিপোর্ট করেছিল যে বাংলাদেশের সাথে টেস্ট খেলে অস্ট্রেলিয়ার এই টেস্ট দলকে আসলে তারা ধ্বংস করে দেওয়ার পথে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল। এটা কতটা মানে কটূক্তি করতে পারে, কতটা ছোট করতে পারে একটা দলকে? আমি আপনাকে, আপনার মাধ্যমে অনুষ্ঠানে যারা দর্শক আছে তাদেরকে আমি আগে বিষয়টা জানিয়ে রেখেছি। এই জন্য ডেভিড হুকস আর লিলির ওই সেই উক্তি দিয়েই তারা বলেছিল যে বাংলাদেশের সাথে খেলাটা মিসম্যাচ। অর্থাৎ বাংলাদেশের সাথে তারা আসলে টেস্ট আয়োজন করতে চায় না, তারা আতিথ্য দিতে চায় না। আমরা কিন্তু আমাদের হোমে তাদেরকে হারিয়েছি, বাজেভাবে হারিয়েছি। 20 রানে যদি বাংলাদেশ জিতেছে, ডোমিনেট করেই পুরো জিতেছে, তাই না? অস্ট্রেলিয়ার সাথে কিন্তু আমরা অনেক আগে জিততে পারতাম। 2006 সালে ফতুল্লা যে টেস্টটা খেলেছি, ফার্স্ট ইনিংসে 156 রানের লিড নিয়েও আমরা জিততে পারিনি। আমাদের কিছু বাজে ফিল্ডিং হয়েছে, যার কারণে ওরা ঠিক চেস করে 3 উইকেটে মাত্র জিতেছে। আমরা কিন্তু অনেকে প্রস্তুত ছিলাম বাংলাদেশ প্রথম টেস্টটা জিততে যাচ্ছে অস্ট্রেলিয়ার সাথে, সেই আমেজে এমন একটা অবস্থা, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে আমরা জিততে যাচ্ছি, সেইটা জিততে পারিনি। সেটা হচ্ছে আপনি আরও 20 বছর আগের কথা। এখন আপনি যেটা আমরা এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের যে অবস্থায় দাঁড়িয়ে আছি, টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে আমরা কিন্তু পয়েন্ট তালিকা এখন নাম্বার 4-এ। আমরা এমন একটা অবস্থায় আছে, যদি
অস্ট্রেলিয়ার মাটিতে আমরা অস্ট্রেলিয়াকে একটি টেস্টও হারাতে পারি, আমাদের অবস্থানটা আর একটু বেটার হবে এবং আমরা হোমে আমরা পরবর্তীতে খেলবো হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সাথে 2টা আর হচ্ছে সাউথ আফ্রিকার সাথে অ্যাওয়ে খেলবো 2টা। এই চলমান চক্রে আমাদের বাকি আছে হচ্ছে এই সিরিজের 2টা, ওয়েস্ট ইন্ডিজ 2টা, সাউথ আফ্রিকার 2টা, 6টা টেস্ট। এই 6টা টেস্টে যদি ভালো রেজাল্ট বের করতে পারি আমাদের কিন্তু একেবারে ফাইনাল খেলার সম্ভাবনা কিন্তু আছে। আপনি খেয়াল করে দেখবেন এখন তো কাটাকাটি হচ্ছে সব জায়গায় পয়েন্ট তালিকা, সুতরাং আমরা কিন্তু টেস্ট যেটাকে আমরা সবচেয়ে বেশি ইগনোর করি সেই ফরম্যাটটাই কিন্তু আমরা সবচেয়ে ভালো করছি এখন। আপনি দেখেন বাংলাদেশের উত্তরণটা কোথায়, আমরা কিন্তু পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছি, আবার ফিরতি সিরিজে দেশের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছি। এর মানেটা কি দাঁড়াচ্ছে, আমরা টেস্টে তো পরাশক্তিদের তালিকায় উঠে আসছি। নিউজিল্যান্ডকে আমরা হারিয়েছি, আমরা নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়েছি, নিউজিল্যান্ডকে আমরা হোমে হারিয়েছি। সুতরাং এখন কিন্তু বলতে পারবেন না যে বাংলাদেশ টেস্টে কিন্তু ভালো দল নাই। আমরা কিন্তু তারপরও বিল আপ করতে হচ্ছে, আমরা কি আসলে পূর্ণ শক্তির দল নিয়ে টেস্টে যেতে পারছি? যদি আপনি নাহিদ রানা বাংলাদেশ টেস্ট টিমে থাকতো নিশ্চয়ই এই বিল আপটা করতে হতো না, আরও ভালো কিছু আশা করতাম আমরা। কারণ আমাদের যে প্রধান যে বোলিং অস্ত্র সে উইপনটাকে আমরা কিন্তু পাইনি, ওনার ইনজুরির কারণে কিন্তু ওনাকে মিস করেছি আমরা এই সিরিজে, তাই না? আপনি খেয়াল করে দেখবেন যে আপনি যেটা আলোচনা আসছিলেন যে আসলে কি বিশ্বাস হচ্ছে কি না, এই যে আলোচনা করছি কিন্তু আমাদের মন প্রাণ সবই কিন্তু খেলার দিকে আছে, খেলা চলছে, তাই না? এখনও বাংলাদেশ খেলছে এবং খুব আপনার তাদেরকে যে ডিফেন্স করতেছে খুব স্ট্রংলি ডিফেন্স করছে, তাদেরকে যে কাউন্টার দিচ্ছে সেটাও স্ট্রংলি কাউন্টার দিচ্ছে। প্রথমে যদি আপনি বোলিং পারফরমেন্সে কথা আনেন, আমরা ডারউইনের পিচটা হচ্ছে বলা হয় ড্রপ ইন পিচ। ড্রপ ইন পিচের ক্যারেক্টারটা এমনই যে এখানে আপনি বুঝতে পারবেন না, হোম সাইডও কিন্তু ততটা অবগত থাকে না, ইভেন আমাদের জন্য একই অবস্থা। হোম অ্যাডভান্টেজ কিন্তু যার কারণে অস্ট্রেলিয়া যে পুরোপুরি পেয়েছে এটাও বলা যাবে না, যদিও তারা তাদের কন্ডিশনে খেলছে, কিন্তু ড্রপ ইন পিচটা বাইরের থেকে বানিয়ে এনে মাঠের মধ্যে বসিয়ে দেওয়া হয়। এটা কিন্তু যার কারণে হচ্ছে কি এটা কিন্তু একসময় একটা পর্যায়ে ইভেন হয়ে যায় এবং তারা কিন্তু সেই রিডিংয়ে ভুল করেছে, টসে জিতে তারা ব্যাটিংটা নিয়ে। আজকে কিন্তু সেই কথা কিন্তু আপনার আমাদের যে সেঞ্চুরিয়ান তামিম উনি কিন্তু বলেছেন যে আসলে আমাদের ভাগ্যটা ভালো যে আমরা প্রথমে ব্যাটিং করতে পারি নাই, আমরা পরে ব্যাট করছি, যার কারণে ওরা আমাদের বোলার আর্লি সুবিধাটা নিয়ে নিচ্ছে। আচ্ছা, আপনি অস্ট্রেলিয়ার মাটিতে 198 অল আউট করবেন, এটা একটু সহজ কথা না। আপনি যদি আমাদের বাংলাদেশের প্লেয়াররা, যেহেতু আপনি ওয়ার্ম আপ ম্যাচের সেকেন্ড ইনিংসে আমরা খুব ডিজাস্টার করেছি, 54 রানে অল আউট হয়েছি, মাত্র 22 ওভারের ইনিংস হয়েছে আমাদের, সেইখান থেকে তো এতটা ইউটার্ন করার কথা না, এটা স্বপ্নও কেউ দেখেনি। কিন্তু আমরা দেখেছি কিভাবে আমাদের টেস্টের যে রিসেন্ট পারফরমেন্সগুলো, সেই পারফরমেন্স কিন্তু একটা জায়গায় ছিল যে আমরা মূল ম্যাচে কিন্তু আমরা ভালো করব, আর যখন মূল ম্যাচে তাদের যে বেস্ট 11 খেলবে তাদেরকে নিয়ে আমাদের বেশ শর্ট আউট করা আছে যে আমরা প্যাট কামিন্সের বল কীভাবে সারভাইভ করব, আপনার মিচেল স্টার্ককে কীভাবে আপনার পাল্টা আক্রমণ করব, এই বিষয়গুলো আমাদের মাথার মধ্যে ছিল। কোচিং স্টাফটাও সেই জিনিসটা শিখিয়েছেন, যেইটা আমরা ম্যাচে ইমপ্লিমেন্টেশন করতে পেরেছি। আপনার প্রথমে পুরো ম্যাচের যে ক্রেডিটটা দিতে হবে হাসান মাহমুদকে। আপনি খেয়াল করে দেখেন রিসেন্ট কিন্তু সাকিব একটা ইন্টারভিউ দিয়েছেন আমাদের সাইদুজ্জামান ভাইকে, উনি শ্রীলঙ্কাতে যে ইন্টারভিউটা নিয়ে আসছেন সাকিবের, সেখানে সাকিব কিন্তু বলছে আমাদের টেস্ট এখন যে টেস্ট দলটা যে অনেক বেশি পরিণত, তার কারণ হচ্ছে পেস অ্যাটাকটা, এবং এই পেস অ্যাটাকের মধ্যে সবচেয়ে বেশি উনি ইফেক্টিভ বলেছেন কিন্তু হাসান মাহমুদকে। বিষয়টা কিন্তু খেয়াল করে দেখবেন, সাকিবের মতো একজন বিশ্বসেরা অলরাউন্ডার যদি হাসান মাহমুদের কথা বলেন, এবং ম্যাচে কিন্তু আমরা তার প্রতিফলনও পেলাম, তাই না? হাসান মাহমুদের বোলিংটা দেখেন আপনি, এবং হাসান মাহমুদ কিন্তু ভাইয়া বড় বড় যে টিমগুলো আছে ভারতের বিপক্ষেও বড় বড় তারা ওনার যে শুরুটা হয়েছে উনি কিন্তু খেয়াল করেন, উনি 3টা যে 500 উইকেটের ইনিংস, যেটা 3টেই ইনিংসটাই কিন্তু ওনার বিদেশের মাটিতে শুরুটা করেছেন রাওয়ালপিন্ডিতে, তারপরে করেছেন চেন্নাইয়ে, আর এবার করলেন ডারউইনে। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, ওনার প্রথম দিনে ওনার সেকেন্ড স্পেলটা কিন্তু অসাধারণ একটা স্পেল ছিল, যে স্পেলে উনি 7 রানে 4টা উইকেট নিয়েছেন, একদম ম্যাসাকার করে দিয়েছেন। ওনার সেলিব্রেশনে দেখেন 5 উইকেট হলটাকারকে আপনি স্মিথকে ট্র্যাপ করে আউট করে, আপনি
সিচুয়েশনগুলো কি ডিমান্ড করছে সেই সিচুয়েশন অনুযায়ী বল করেছেন। উনি মাঝের একটা স্পেল ভালো করতে পারেননি, সেকেন্ড স্পেলটা, প্রথম স্পেলে 2 উইকেট, শেষ স্পেলে 4 উইকেট, মাঝখানের স্পেলটা উনি উইকেট পাননি। আপনি পুরো যদি ম্যাচটাকে বলেন যে আমরা অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে লাঞ্চের আগে 4টা উইকেট নিয়ে নিয়েছি 74-এ, তখনই কিন্তু আমরা আমাদের ব্যাটনটা হাতে নিয়ে নিছে বোলাররা। আমাদের 3টে বোলার ইকুয়াল বল করেছেন। বিশেষ করে এবাদতের বোলিংটাও কিন্তু অনেক ভালো ছিল। এবাদত কিন্তু ইনজুরি থেকে সেরে ফিরে উঠে এসে অনেক বেশি হ্যাঁ পুনর্বাসন। আপনি ওনার বোলিংগুলো দেখেন, যদিও আমাদের ব্যাড লাগ যে আপনার স্টিভেন স্মিথকে 2 রানের মাথায় ফিরিয়ে দেওয়ার সুযোগটা উনি তৈরি করেছিলেন, আমরা সেই সুযোগটা নিতে পারিনি। একটা ক্যাচ ড্রপ হয়েছে ওনার, সেইখান থেকে সার্ভাইভ করে উনি 71 করেছে। যদি স্টিভেন স্মিথকে আমরা শুরুতে ফিরে দিতে পারতাম, এবাদতের ওই শিকারে পরিণত হতে পারতো, তাহলে তো অস্ট্রেলিয়া এমন হতে পারতো যে আপনি 100 রান করাও তাদের জন্য কঠিন হয়ে যেত। আপনি বুঝতে পারছেন বিষয়টা, যে আমরা কিভাবে ডোমিনেট করে খেলেছি। এটা আসলে টেস্টের এরকম দিন খুবই কম বাংলাদেশে আসে। আমরা চাইবো যে পরপর যে 2টা দিন আমাদেরকে বাংলাদেশ ক্রিকেট টিম উপহার দিল, এটা কন্টিনিউ করতে থাকুক। শামীম ভাই, আজকে তো দ্বিতীয় দিন টেস্টের, আরও 3টা দিন বাকি রয়েছে। বাংলাদেশের যে স্কোর এখন 300+, সেই ক্ষেত্রে ওই স্কোরটা নিয়ে যখন বাংলাদেশের ব্যবধানটা হবে, সেই ব্যবধানকে আসলে অস্ট্রেলিয়ার যেই দল আসলে সেই দল কামব্যাক করা খুব বেশি ইজি তাদের জন্য। সেটা আসলে বাংলাদেশের বোলারদেরও পরবর্তীতে আরেক ধাপ আসলে লড়াইটা, চ্যালেঞ্জটা নিতে হবে, এবং ব্যাটারদেরও যদি সময় পায় তাহলে সেটাও আসলে তাদেরও কার্যকরিতা দেখাতে হবে। সেই জায়গায় আসলে আমাদের বাংলাদেশের ব্যাটার বোলার আসলে কতটা আসলে তারা তৃতীয় দিন চতুর্থ দিন ব্যাট করার জন্য আসলে প্রস্তুত থাকবেন? দেখুন, আপনি প্রথম দিন আমরা যখন স্কোর শিট ছিল 96 অন, মানে 1 উইকেট হারিয়ে আমরা 96 করেছি। অর্থাৎ আমাদেরকে যদি অস্ট্রেলিয়ার ইকুয়াল রান করতে যাই ফার্স্ট ইনিংসে, তাহলে আমরা 102 রান করতে হবে। 103 হলে আমরা লিডে যাব। এই 103 রান করতে পারবো কি না এটা কিন্তু আমি জানি না, অনেকের হয়তো এটা নিয়ে শঙ্কা ছিল। শঙ্কা থাকারই কথা, কারণ তাদের যে বোলিং ভেরিয়েশন তাদের মধ্যে আছে, যে এই ওয়ার্ল্ডের বেস্ট বোলিং অ্যাটাকটা নিয়ে তারা নামছে, এইখানে আসলে 102 রান টেস্টের, তো আপনি যখন তখন একটা দুর্বিষহ একটা আপনার সেশন যেতে পারে, একটা স্পেল যেতে পারে একটা বোলারের, যেটা হচ্ছে আপনাকে পুরো ম্যাসাকার করে দিতে পারে। সেরকম হয়নি। এর পুরো ক্রেডিটটা আমি দিব হচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন যে আজকের দিনে যে প্রথম পার্টনারশিপ, মানে দিনের যে পার্টনারশিপটা ছিল মমিনুল এবং তানজিদ হাসান তামিমের, এই পার্টনারশিপটা অনেক লম্বা টেনে নিয়ে গেছে। আমরা একটু পার্টনারশিপের যদি কার্ডটা একটু দেখতে চাই, কারণ অনেকগুলো পার্টনারশিপ বড় হয়েছে। প্রতিপক্ষ যদি অস্ট্রেলিয়ার সাথে আমরা একটু তুলনা করি, সেটা আসলে 47 রানের বেশি তারা করতে পারেনি। আমরা বাংলাদেশের ব্যাটাররা তাদের মাটিতে বেশ ভালো একটা পার্টনারশিপ আমরা দেখেছি। শুরুর দিকে যদি একটু সাদমান ইসলাম এবং তানজিদ হাসান তামিমের পার্টনারশিপটা দেখি, 36 রান করেছে 50 বল খরচ করে। এরপর দ্বিতীয় জুটি যদি দেখি, মমিনুল হক এবং তানজিদ হাসান তামিম, আপনি যেটা বলছিলেন যে 189 বল খরচ করে 102 রান তারা স্কোরবোর্ডে যোগ করেছেন। নাজমুল হোসেন শান্ত আছেন তৃতীয় উইকেট জুটিতে, তামিম সেখানে পার্টনারশিপে ছিলেন, 93 রান যোগ করেছেন 157 বলে। মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত, তামিম আউট হয়ে যাওয়ার পর সেখানেও 66 রান তারা যোগ করেছেন 98। এরপরে আসলে আর কোনো বড় জুটি হয়নি তাদের দিয়ে। এই যে আপনি বলছিলেন যে জুটির ব্যাপার, জুটিটাও তো আসলে টেনে নেওয়ার একটা ব্যাপার আছে, যে একজন স্ট্রাইকে থাকলে আসলে আরেকজনের অপোনেন্ট থাকলে তাকেও আসলে সেই সাপোর্টটা দিতে হয়। আপনি যে কার্ডটা দেখালেন, কার্ডটার মধ্যেই আমি বেশি ক্রেডিটটা দিব দিনের প্রথম যে পার্টনারশিপটা, এটা গতকালকের থেকেই ওরা টেনে নিচ্ছে, মমিনুল হক এবং তানজিদ তামিম 102 রানের পার্টনারশিপ। এই পার্টনারশিপটা আরও বড় হতে পারতো। আপনি যদি আজকে পুরো দিনের যে ব্যাটিং অ্যানালাইসিসটা আপনি যান, মমিনুল আপনার যেই বলে আউট হয়েছেন, আপনার মমিনুলের উইকেটটা আসলে মমিনুল দিয়ে আসছেন। আপনি খেয়াল করে দেখবেন যে মমিনুল, আমি যেটা দেখলাম যে 5th স্টাম্পের বলে খেলতে যেয়ে উনি উইকেটটা দিয়ে আসছেন। এমন একটা সময় 49 ছিল তার স্কোর, অর্থাৎ আপনি তার কিন্তু 29তম টেস্ট 50টা আমরা দেখতে যাচ্ছিলাম, মাত্র 1 রান আগে উনি আউট হয়েছেন। উনি 49 রানে বেশ কিছুক্ষণই উইকেট আটকে ছিলেন এবং বেশ কিছু ভুল শটও খেলেছেন। এই সময় একটু নিজেকে কন্ট্রোল করলে আমার মনে ভালো হতো। আপনি চলে যান, আপনি তানজিদ হাসান তামিমের কিন্তু টেস্ট ডেবুই হওয়ার কথা না, কারণ আপনি দেখেন সিলেটে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ডেবু হয়েছে। এই যে বর্তমান যে প্রেসিডেন্ট আপনার তামিম ইকবাল, ওনারই কিন্তু প্রত্যক্ষ নির্বাচকদের প্রত্যক্ষ নির্দেশনায় কিন্তু তানজিদ হাসান তামিম কিন্তু টেস্ট অভিষেক হয়েছে। আমরা যেহেতু উনি সাদা বলের ক্রিকেটার, আমরা ধরে নিচ্ছিলাম যে এখানে আপনি ওপেনিং পার্টনারশিপে সাদমানের সঙ্গে আপনার মাহমুদুল হাসান জয় আছেন, আবার টিমের থেকে বেরিয়ে গেছেন আপনি জাকির হাসান, জাস্ট এদের মধ্যে থেকে কেউ হয়তো বা আপনার ওপেনিংয়ে সেটেল হবে, এটা আমরা ভাবতেছি।
কিন্তু সেই জায়গাটা খুব আপনি মিরাকলি আপনি কিন্তু তানজিদ হাসান তামিমকে টেস্টে আনা হয়েছে। উনি টি-20 এবং ওয়ান ডেতে পরীক্ষিত ব্যাটার এবং আপনি গত বছরে অনেক সফল ব্যাটিং করেছেন। টেস্ট ব্যাটিং আর আপনার যে লিমিটেড ওভারের ব্যাটিং তো এক না, কিন্তু ওনাকে আপনি প্রথম টেস্টে যেটা ওনার সিলেটে ওনার যে অভিষেক হলো সেই অভিষেকটা উনি তেমন রাঙাতে পারেননি। 24 এবং 7 রানে সম্ভবত আউট হয়েছেন উনি 2 ইনিংসে। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, যদি আমি বলি উনি আমার দেখা মতে 98-এর আগে, আজকে তো উনি সেঞ্চুরি করলো, 98-এর আগে উনি কোনো ভুল করেনি। একটা ভুল শট খেলেছিলেন, সেই শটটা হচ্ছে আপনি 98-এ যখন যান উনি, তখন সম্ভবত আপনার ন্যাথান লায়নকে একটা ডাউন দ্য উইকেটে খেলতে যে ভুল করেছিলেন। শামীম ভাই, আমরা আরো অনেক আলোচনা করব, বিশেষ করে তানজিদ হাসান তামিমকে নিয়ে আলোচনায় রাখতেই হবে, তবে বিরতির সময় হয়ে গেছে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। শামীম ভাই, বিরতির আগে যেখানে আপনাকে থামিয়ে দিয়েছিলাম সেখান থেকে শুরু করতে চাই। তানজিদ হাসান তামিমকে নিয়ে কথা বলছেন যে সাবলীল ব্যাটিং, তিনি বিভিন্নভাবে আসলে ব্যাট করেছেন এবং বুঝে শুনে সাবধানে যে আমরা ব্যাটটা দেখতে চাই সেভাবেই তিনি ব্যাট চালিয়েছেন এবং সেঞ্চুরিও করেছেন। এবং আমার যতটুকু মনে পড়ে, শাহরিয়ার নাফিসের পর 2006 সালের পর এটাই হচ্ছে বাংলাদেশের অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি, এবং তাদের মাটিতে না। শাহরিয়ার নাফিস সেঞ্চুরি ছিল ফতুল্লায়, যেটা আমাদের মাটিতে, এটা এবার হলো অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি। আসলে দুটো সেঞ্চুরির তো আপনি কৃতিত্ব দু ধরনের দিতে হবে। শাহরিয়ার নাফিসের ওই সেঞ্চুরিটা ছিল আসলে বিশ্ব ক্রিকেটকে একটু বার্তা দেওয়ার, যে আমাদেরও ক্লাস ব্যাটসম্যান আছে, তোমাদের যে পন্টিংদের প্রতিদ্বন্দ্বীও আমরাও তৈরি করতে পারি। এটা হলো একটা বিশ্বকে বার্তা দেওয়ার জন্য। আপনি ওই অস্ট্রেলিয়ার ওই টিমটা কিন্তু আপনি সেবারও কিন্তু আপনি টেস্টের রাজদণ্ড কিন্তু ওই ফতুল্লা টেস্টের সময় তুলে দিয়েছিলেন। তখনকার যে বোর্ড প্রেসিডেন্ট ছিলেন আলী আসগার লবি। আপনি ওই টিমটাও কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট এভার টিম। আপনি যেই টিমে শেন ওয়ার্ন, ম্যাকগ্রা, গিলেস্পিরা খেলে, আপনার সেই টিমটাতে কেমন হতেই পারে বুঝতেই পারছেন। আর এই টিমটাও কিন্তু আপনি বিশ্ব সেরা টিম। আপনি টেস্ট মানে রানিং কিন্তু তারা কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তাই না? আপনি তানজিদ হাসান তামিমের যদি ইনিংসটার কথা বিবেচনা করি আমি, উনি দেখেন আপনি দুইটা পার্টনারশিপের কিন্তু লিড দিয়েছেন উনি। নট দ্যাট আপনি একটা টিমের সর্বকনিষ্ঠ, এই টিমের মধ্যে আপনি সর্বকনিষ্ঠ, অথচ তাকে কিন্তু দেখে কখনো মনে হচ্ছে না যে তিনি এত সর্বকনিষ্ঠ। তার ব্যাটিং ম্যাচুরিটি কিন্তু উনি শো করেছেন। আপনি টেস্টে সবচেয়ে বেশি হচ্ছে কি গুরুত্ব হচ্ছে ব্যাট লিফট করা, বলটাকে ছেড়ে দেওয়া, এবং এই জায়গাটা কিন্তু তার কার্যকারিতা যথেষ্ট আমরা দেখেছি। এবং তিনি অনেক বল আসলে ছেড়ে দিয়েছেন, অনেক বল ছেড়েছেন। দেখেন উনি ক্রস খেলেননি, উনি বিশেষ করে আপনি ভিতেই খেলেছেন বেশি। আপনি যদি বাউন্ডারিগুলো খেয়াল করে দেখবেন, দু একটা স্নিক হয়েছে, বাট বেশিরভাগ বাউন্ডারি কিন্তু কাভার, মিড অফ, এই পজিশন দিয়ে, ব্যাকওয়ার্ড পয়েন্ট, এই অঞ্চল দিয়ে পয়েন্ট, এই অঞ্চল দিয়ে কিন্তু উনি বেশি খেলেছেন, তাই না? উনি যদিও আউট হয়েছেন, আপনি ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে ডাউন দ্য উইকেটে আবার খেলেছেনও, এই জায়গাটা কিছু ভুল আছে। আর উনি সেঞ্চুরি করে আউট হয়েছেন, সেঞ্চুরিটাকে করছেন। আপনি দেখেন দীর্ঘ সময় ধরে আমরা একটা জিনিস দেখেছি যে উনি কিন্তু ক্লান্ত হয়েছিলেন। আপনি এত লম্বা সময় ব্যাট করলে যেটা হয়, লম্বা সময় ব্যাট করার কারণে শরীরে মানে পায়ে ক্র্যাম্প করতে পারে, আমরা হয়তো জানি না কেন যেন মনে হচ্ছে। কারণ আপনি নাজমুল হোসেন শান্ত কিন্তু পিচে আসার পরে উনি কিন্তু 3 রান করে বেশ কয়েকটা নিয়েছেন। অর্থাৎ আপনি যে নন স্ট্রাইক পার্টনার কিন্তু তাকে কিন্তু বারবার দৌড়াতে হচ্ছে 3টা রান করে। আপনি এই ডারউইনের এটা কিন্তু সেন্টার থেকে উইকেটের সেন্টার থেকে আপনি যে বাউন্ডারি রোপের ডিস্টেন্স বেশ একটা শো করেছে লং অন লং অফে 88 মিটার। আমরা যেটা মিরপুরে খেলি এটা কিন্তু 70-72 উপরে হয় না কোথাও, 60, কোনো জায়গায় 66 থাকে, 64 থাকে। লং অন লং অফে সাধারণত আপনি 70-72 থাকে, আর এটা কিন্তু আমরা 88 মিটারের মাঠে খেলতেছি। আচ্ছা, আপনি খেয়াল করে দেখবেন যার কারণে আপনি কিন্তু বাউন্ডারি মারাটা কিন্তু টাফ হয়ে যাচ্ছে, বিশেষ করে লং অন লং অফ দিয়ে বাউন্ডারি ছক্কা। যদি একটা ছক্কা দেখলাম লং অনের উপর দিয়ে আপনার শান্ত মেরেছেন ন্যাথান লায়নকে, সেটা আবার গ্যালারিতে পড়েছে। কিন্তু এরকম এই ধরনের শট খুব কমই আমরা আছে। যদি বটকে যেমন যেটা করছে তানজিদ হাসান তামিম, দেখেছি যে আপনি যতটা পেরেছেন উনি অস্ট্রেলিয়ান ব্যাটারদের মধ্যে বলটাকে পাঞ্চ করছেন, মানে জাস্ট যেটা সিঙ্গেল নেওয়ার দরকার সেইভাবে সিঙ্গেল উনি বের করতে পেরেছেন। উনি যেটা চেয়েছেন সেইভাবে খেলতে পেরেছেন, এটা বিরাট ব্যাপার। আর বল ডাক করতে পারা কিন্তু অনেক বেটার, কারণ আপনি
এইটা কিন্তু টেস্টের ব্যাটারদের ম্যাচিউরিটি শো করে। আপনি টেস্টে ব্যাটিং করার সময় কিন্তু অনেকগুলো জিনিস মাথায় রাখতে হয়। আপনি ম্যাচটা 5 দিনের, অর্থাৎ আপনাকে কিন্তু সময়টা পার করতে হবে। যতটা সময় পার করবেন অপোজিশনকে ততটা বিরক্ত করা যাবে। আজকে দেখেন তানজিদ হাসান তামিমের বোলিংয়ে ওরা এত বেশি বিরক্ত হয়েছে, মাঝে কিন্তু আমরা কয়েকটা ওভার দেখলাম যে নেগেটিভ বোলিং করেছেন। আপনার ন্যাথন লায়নও নেগেটিভ বোলিং করেছে, হ্যাজিলউড আপনার নেগেটিভ বোলিং করেছে। আবার দেখেন ওরা যে সর্বোচ্চ চেষ্টা করছে তার প্রমাণ হচ্ছে মিচেল স্টার্ক এক ওভারে 6টা ডেলিভারি কোনোটাই 140 নিচে ছিল না। 143 পর্যন্ত উঠিয়েছেন উনি, 140, 141, 2 এবং 3। অর্থাৎ আপনি তাদের সর্বোচ্চ চেষ্টা কিন্তু দিচ্ছে এই বোলিংয়ের ক্ষেত্রে। তারপরে আপনি দেখেন আরেকটা জিনিস, আমাদের আজকে সেঞ্চুরি কিন্তু আমরা একাধিক দেখতে পারতাম। শান্তদের সেঞ্চুরি এটা কিন্তু আপনার খুবই আমাদের জন্য কেন যেন মনে হয় শান্ত সেঞ্চুরিটা অবধারিতই ছিল। আপনি শান্ত এমন একটা ব্যাটসম্যান যে আপনি যদি দেখেন তার টেস্টে 50 থেকে সেঞ্চুরি বেশি, তাই না? আজকে উনি যে 50 করেছেন ধরে নিচ্ছিলাম এটা সেঞ্চুরিতে রূপ দিবেন, যেহেতু 50 থেকে কোনো সেঞ্চুরি বেশি, সেঞ্চুরি তিনি অভ্যস্ত, এবং সেটা কিন্তু অসম্ভব ছিল না। সমস্যা হয়েছে কোথায়, যেই জায়গাটা আমি অ্যাড্রেস করতে চাচ্ছিলাম যে আজকে এখন আমার যেই লিডটা যেই পর্যায়ে আছে, যখন আপনি বলটা পূরণ হচ্ছিল তখন আসলে স্ট্রাইক আরেকটু বেশি রোটেট করা উচিত ছিল। কারণ আপনি জানেন যে সেকেন্ড নিউ বলে ওরা একটা রিভার্স কিছু করবে, মানে পুরো ম্যাচে যে প্রথম ইনিংসে ভালো করতে পারেনি ওই তারা সেকেন্ড নিউ বলে তারা সেটা চেষ্টা করবে, এবং সেটাই চেষ্টা করেছেন। সেকেন্ড নিউ বলে কিন্তু আমরা পরপর মাত্র কয় রানের মধ্যে আপনি 297 থেকে আপনার 200 সম্ভবত 312, এই যে মাঝখানে 12-13 বা 15 এরকম রানের মধ্যে আমরা পরপর 4টা উইকেট হারিয়েছি। এবং শুরুটা হয়েছে আপনার শান্তকে দিয়ে, তারপরে হচ্ছে লিটনের আউটটাও ভালো ছিল না, সবচেয়ে বাজে আউট হয়েছেন মুশফিকুর রহিম। উনি কিন্তু শামীম ভাই, এই যে নতুন বলে খেলার যে প্রবণতা, বিশেষ করে যারা অভিজ্ঞ, লিটন দাস, মুশফিকুর রহিম দীর্ঘদিন আসলে খেলে অভ্যস্ত, তারপর নতুন বলে তারা আসলে নিজেদেরকে অ্যাডজাস্ট করার ব্যাপারে বেশ থিত হতে আসলে সেভাবে পারে না। এটার আসলে কারণটা কি? এখনো সেই জটটা কেন খুলতে পারছে না বাংলাদেশের না ক্রিকেটাররা? নতুন বলে এটা না, আপনি সাধারণত মুশফিক যেই যে পজিশনে আসছে নাম্বার 5-এ, মুশফিককে কিন্তু নতুন বলে খেলার প্র্যাকটিসটা করতেই হয়, এবং উনি কিন্তু সাধারণত নতুন বল সেকেন্ড নিউ বল উনি অনেকবার ফেস করেছেন। আপনি খেয়াল করে দেখেন লিটনও একই অবস্থা, আর শান্ত তো যে পজিশনে খেলেন টপ অর্ডার, ওনাকে তো নতুন বল ফেস করতেই হয়। কিন্তু হয়েছে কি, আপনি যে ডে ওয়ানে তারা যে নতুন বলটাকে পূরণ করেছে 24 ওভার পর্যন্ত গতকালকে বাংলাদেশ ব্যাট করেছে বিকালের দিকে, ওই 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো ব্যাটে তখন কিন্তু বলটা অলরেডি ডেড হয়ে গেছে, পূরণ হয়ে গেছে। এবং ওনারা যখন খেলতে আসছেন তখন ওনারা কিন্তু এই নতুন বল পাননি, সেকেন্ড নিউ বল পাওয়ার আগ পর্যন্ত ওনারা এই বলটা খেলেছেন। অর্থাৎ এই জায়গাটা একটু রিফ্লেকশন অনেক সময় হয়, যে যেখানে একটু সমস্যা ত্রুটি দেখা যায়, নতুন বলে শাইনটা বেশি তো এটা রিড করতে পারে নাই। কিন্তু আপনি দেখেন নতুন বলে যে আপনি একজন ভুল করতে পারেন, কিন্তু আপনি 3-4 জন ব্যাটসম্যান এবং যারা স্বীকৃত ব্যাটসম্যান ভুল করবেন কেন, এইটা হলো কোশ্চেন। আপনি মুশফিকের আউটটা যদি বারবার দেখেন আপনার নিজের কাছেই খারাপ লাগবে, মুশফিক নিজেও লজ্জা পাবেন যে মুশফিকের এভারেজ কিন্তু অনেক বেশি, এবং 5 নম্বরে আজকে বারবার শো করছে যে উনি নাম্বার 5-এ কিন্তু 45 এভারেজ ওনার ক্যারিয়ারের এভারেজ 36-এর উপরে, নাম্বার 5-এ 45-এ আছে। এবং এই যে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ যেটা চলমান চক্রে, এইখানে কিন্তু ওনার এই ম্যাচের আগ পর্যন্ত ওনার 65 এভারেজ ছিল, এটা কিন্তু বিশাল ব্যাপার, তাই না? আপনি দেখেন আপনার শান্তর এভারেজও কিন্তু এই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ম্যাচের আগে 75। তা আমরা কিন্তু এই যে মিডল অর্ডারটা কিন্তু আমরা খুব স্ট্রং একটা মিডল অর্ডার নিয়ে কিন্তু আমরা নামছি অস্ট্রেলিয়ার বিপক্ষে। শামীম ভাই, সেটা যদি একটু ডিসমিসাল যে রেকর্ডটা রয়েছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার দুই দলের মধ্যকার যে ম্যাচগুলোতে যখন হয়েছিল, তখন আমরা দেখেছি যে অ্যাডাম গ্রিলগ্রেস যেটা আছে সেটা ম্যাচ 4টা ইনিংস 8টা ইনিংস খেলেছে তারা, ক্যাচ 14টি ক্যাচ হয়েছে, স্টাম্পিং একবার, মোট ডিসমিসাল তাদের 15 বার এই প্লেয়ারের। তারপর ম্যাথু ওয়েড আছেন, 2টি ম্যাচ খেলেছেন, 4 ইনিংসে আসলে তিনি সুযোগ পেয়েছেন, তার 7 বার ক্যাচ আউট হয়েছেন এবং 3 বার তিনি স্টাম্পিং বোল্ড আউট হয়েছেন, মোট ডিসমিসাল তার 10 বার। মুশফিকুর রহিম আমরা দেখছি বাংলাদেশের 3 জন আসলে রয়েছেন, মুশফিকুর রহিম, লিটন দাস এবং খালেদ মাসুদ। এই রেকর্ড আসলে বাংলাদেশের লিটন দাসের আসলে বেশি রয়েছে। সেই ক্ষেত্রে আসলে এটা মানে এইভাবে আসলে চর্চা বা এটা আসলে নিয়ে এটা আপনি কি বলতে চান এই জায়গাটাতে? দারুণ একটা ফিগার দেখিয়েছেন, এই ফিগারটা লিটন দাসের ফিগারটা দুর্দান্ত। লিটন দাস বিং এ উইকেট কিপার, উনি কালকে 4টা ডিসমিসাল করেছেন,
এইটা অস্ট্রেলিয়ার বিপক্ষে তারই ফার্স্ট ইনিংস, ফার্স্ট ম্যাচ, তাই না? এবং কিপিং নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠেছিল না। এক সময় যে কে আসলে করবে করবেন না। 2015 সাল থেকেই কিন্তু 2015 সালে তিনি যখন মানে লিটনকে যখন কিপিংয়ে আনা হয়, তখন কিন্তু লিটন কিপিং এটা ছিল সাবেক বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সরাসরি নির্দেশনায়। উনি নির্বাচকদের বলেছিলেন, আমরা সাংবাদিক হিসেবে লিখেছিলাম, ইভেন এমনকি আপনি যখন হায়দ্রাবাদে 2017 টেস্ট হয়, তখন মুশফিককে শর্ত দেওয়া হয়েছে যে তাকে বেছে নিতে হবে একটা, আইদার টিমে থাকবেন অথবা উনি কিপিং করবেন। অর্থাৎ কি, উনি কিপিং করতে পারবেন না, টিমে থাকতে গেলে উনি ব্যাটার হিসেবে খেলতে হবে ওনাকে, কিপিং করবে লিটন। আচ্ছা। লিটনের মধ্যে সেই যোগ্যতা আছে, কারণ আপনি দেখেন বিংয়ের কিপার যেহেতু কি বলে মুশফিকুর রহিমের হাইটটা একটু কম এবং হাত দুইটা হচ্ছে, হাতের দুইটা হাতের হাত দুইটা একটু ছোট, যেটা হয় কি কিপিং গ্লাভসটাও ছোট হয়ে যায়, তাহলে ওই জায়গাটা বল গ্রিপিংয়ের জন্য একটু বেটার হয় হচ্ছে লিটনেরটা। আর সবসময় দেখেন স্ট্যাম্পিংটাকে ধরা হয় আদর্শ, স্ট্যাম্পিংয়ে কে কত শার্প স্ট্যাম্পিং করতে পারে তার উপরে কিন্তু উইকেট কিপারের রেটিংটা করা হয়। আপনি অ্যাডাম গিলক্রিস্টটা বেস্ট এভার এই উইকেট কিপার, মার্ক বাউচাররা এভার উইকেট কিপার কেন? ওই একমাত্র কারণ স্ট্যাম্পিং, রান এর আউট। জন্য সর্বক্ষণ আসলে মনোযোগ থাকতে হয়, সেই জায়গাটা নজর রাখতে হয়। এই জায়গাটা আসলে লিটন মুশফিকের বেটার, মুশফিক বেটার ব্যাটসম্যান মুশফিক, কিন্তু লিটন বেটার কিপার। যাক যেটাই হোক না কেন, লিটন এখন এই জায়গায় সেটেল করেছেন, উনি প্রমাণ করেছেন। কালকে কিন্তু বেশ কটা ভালো ক্যাচ নিয়েছেন উনি, তাই না? কারণ আপনি যদি বলেন যে আপনার হাসান মাহমুদের 6 উইকেট, তার অবদান তো লিটনেরও আছে, কারণ উইকেটের সেলিব্রেশন তো লিটনের সঙ্গে করতে হয়েছে, লিটনের ক্যাচের কারণে। এই জায়গায় ফিরবো, তবে আরো একটু বিরতি নিতে হচ্ছে। দর্শক, নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পরে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। শামীম ভাই, বাংলাদেশ যেভাবে এগিয়ে চলেছে, এখন পর্যন্ত বাংলাদেশের 6 উইকেটই রয়েছে এবং 147 রান আসলে তারা এগিয়ে রয়েছে, লিড নিয়ে নিয়েছে। এই জায়গায় আপনার উচ্ছ্বাসটা আসলে দেখছিলাম বিরতির সময়। বাংলাদেশের জন্য এটা আসলে স্বপ্নের মতো কিনা এগিয়ে চলা। তবে আমরা আলোচনার মধ্যেই কথা বলছিলাম যে তারা এর আগেও 2 বার আসলে এগিয়ে যাওয়ার পরও আসলে ব্যবধানটা সেভাবে না গড়তে পারায়, বা যে প্রেশারটা আসলে সেটা আসলে না শেষ পর্যন্ত ধরে না রাখতে পারায় শেষ পর্যন্ত আমাদের জয়টা আসলে ছিনিয়ে নিয়ে যায় প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এইবারও কি আসলে সেই সম্ভাবনাটা বা সেটা আসলে হওয়ার রয়েছে কিনা? টেস্টে কিন্তু সবচেয়ে একটা বিরাট ইকুয়েশন চলে আসে, 4th ইনিংস কিন্তু আমাদের ব্যাট করতে হবে, বাংলাদেশকে ব্যাট করতে হবে। অর্থাৎ বাংলাদেশ কিন্তু একটা টার্গেট নিয়ে ব্যাট করবে 4th ইনিংসে। এই টার্গেটটা কত হয় সেটা দেখার ব্যাপার আছে। আপনি খেয়াল করে দেখবেন যে আমরা এখন 147 বা 48 রানে আমরা লিডে আছি। এই লিডটাকে যদি আমরা 200 করতে পারি, এবং আমার মনে হয় না যে অসম্ভব কিছু, 200 করতে পারলে ম্যাচটা আমাদের হাতে থাকবে। কারণ কি, তখন নিশ্চয়ই অস্ট্রেলিয়া চাইবে যে তাদের সেকেন্ড ইনিংস, মানে ম্যাচের থার্ড এবং তাদের সেকেন্ড ইনিংসটা সেখানে 400 প্লাস করতে, 400 প্লাস করতে বাংলাদেশকে মিনিমাম 200 আপনার 4th ইনিংসে দিতে, এটা তারা চেষ্টা করবে। এখন ফার্স্ট ইনিংসে আমরা যেভাবে বল করেছি সেই ধারাবাহিকতা যদি আমরা পরবর্তীতে আমরা বজায় রাখতে পারি তখন একটা ব্যাপার, যদি না বজায় রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু কিছু না কোনোভাবে আপার হ্যান্ডে চলে যাবে। আপনি যেটা একটু আগে বলছিলেন যে সেটা হলো যে ফতুল্লা টেস্টে কিন্তু আমরা ফার্স্ট ইনিংসে 156 রানের লিড নিয়েছিলাম, তখনও কিন্তু পারিনি। তখনও কিন্তু আমাদের মেইন বোলিং অবশ্য ছিল তখন আপনার লেফট আর্ম স্পিনার মোহাম্মদ রফিক দুর্দান্ত বল করেছিল, কিন্তু আমরা খুব ভুল করেছিলাম। আমরা বেশ কয়েকটা ক্যাচ ড্রপ হয়েছে ওই ম্যাচে। এই ক্যাচ ড্রপগুলো না হলে কিন্তু এই ম্যাচে আমরা হারতাম না, জিততাম। এখন আমাদের যে অবস্থাটা আছে, আমাদের যেহেতু 3টা পেস বোলার, এবং আপনি ফার্স্ট ইনিংসে কিন্তু খেয়াল করে দেখবেন যে তাইজুল এবং যে মিরাজ দুজনে মিলে মাত্র 9 ওভার বল করেছে। আমার কেন যেন মনে হচ্ছে তারা কিন্তু সেকেন্ড ইনিংসে ইফেক্টিভ হইতে পারে। এই কারণে হতে পারে যে আপনার সিচুয়েশনটা বলছে যে এখন আপনার উইকেট যতই আপনি ড্রপ ইন উইকেটের উপরে অনেক বেশি মুভমেন্ট হয়েছে, দৌড়াদৌড়ি করতে প্লেয়াররা করেছে, প্লাস বল পড়েছে, উইকেট কিন্তু আগের অবস্থায় পুরোপুরি নাই। আস্তে আস্তে করে উইকেটটা ডেটোট না করলেও উইকেটটা হয়ে যাবে, ফ্ল্যাট হয়ে যাবে। তখন কিন্তু আপনার কিন্তু স্পিন ধরবে। আজকে দেখেন আপনি কিন্তু অনেকভাবে ট্রাই করেছেন ন্যাথান লায়ন, এবং ন্যাথান লায়ন কিন্তু আমরাই ভালো খেলেছি বলে ন্যাথান লায়নকে উইকেট দেয়নি, কিন্তু ন্যাথান লায়ন চেষ্টার ত্রুটি করে নাই। একই অবস্থা যদি আপনার 2 এন্ডের থেকে আসে, আমাদের অফ এবং
বাহাতি স্পিনার দুইজন যদি দুই এন্ডের থেকে অ্যাটাকটা করে তাহলে কিন্তু ওরা কিন্তু ভালো সফল হবে। আজ কেন যেন মনে হচ্ছে যে আমরা বাইরের মাটিতেও কিন্তু বিদেশের মাটিতেও আমরা আমাদের স্পিন কিন্তু একটা জায়গায় ভালো কিছু এনে দেয়। ফার্স্ট ইনিংসে পেস বোলারদের উপরে আমরা পুরোপুরি নির্ভরশীল না থাকার পরও তারা তাদের নির্ভরযোগ্যতা প্রমাণ করেছে। সেকেন্ড ইনিংসে দেখবেন যে আমাদের স্পিনার ভালো করছে। এটাই হয় সাধারণত ম্যাচের নিয়ম, এটা যে কখনো কিন্তু একজনের দিকে থাকবে না, একদিকে অন্য একটা ডিপার্টমেন্টে আপনাকে ডোমিনেট করে ফেলতে পারে। এটাই অপ্রত্যাশিত না, এটাও প্রত্যাশিত। এখন আমরা এখন তাকিয়ে থাকবো হচ্ছে অস্ট্রেলিয়ার সেকেন্ড ইনিংসের দিকে। কোনোভাবেই তাদেরকে 400 করতে যাওয়া যাবে না। যদি তারা 400 করতে পারে আপনি কিন্তু ম্যাচ কিন্তু আপনি অস্ট্রেলিয়ার যেই আপনার বোলিং রসদ আছে তারা কিন্তু সেকেন্ড ইনিংসে কিন্তু টোটাল ডোমিনেট করতে পারে। সুতরাং আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, তাদেরকে আমরা 300 ঘরে যেন সেকেন্ড ইনিংস আটকে রাখতে পারি। তাহলে আমাদের ফোর্থ ইনিংসের টোটালটা যদি এমন হয় আমাদের যে বিলো 200 বা বিলো 150-200 মতো টার্গেট যদি ফোর্থ ইনিংস আমরা রাখতে পারি তাহলে আমরা ম্যাচ থেকে ভালো কিছু আশা করতে পারি। আমার এখন টিম ম্যানেজমেন্ট এবং বাংলাদেশ টিমের যে প্লেয়াররা আছে এই বিষয়গুলোকে এখন থেকে শর্ট আউট করা উচিত যে ডে 3 প্ল্যান আমাদের কী হবে, ডে 4 প্ল্যানটা কী হবে, এইগুলো আগের থেকেই ঠিক করে রাখা উচিত। শামীম ভাই, আমরা এর আগেও দেখেছি যে অনেক প্লেয়ার আসলে ম্যাচে বলেন বা টুর্নামেন্টে বলেন, অনেক ফ্র্যাঞ্চাইজি লিগেও অনেক সময় ভালো করেছে, তবে আমরা ধরে রাখতে পারিনি বা সেই যে প্লেয়ারদের যেমন টেক কেয়ার দরকার, যত্নটা দরকার, সেটা আমরা করতে পারিনি, এই জন্য হারিয়েও গেছে অনেকে। এখানে তানজিদ হাসান তামিমকে দেখছি যে আসলে তিনি এখন উঠতি তারকা প্লেয়ার হচ্ছেন, তিনি ভালো করছেন ডে বাই ডে। এই জায়গায় আসলে তানজিদ হাসান তামিম বলেন, হাসান মাহমুদদের বলেন, ইয়াং প্লেয়ার যারা আছেন তাদেরকে আসলে কি যত্ন বা কি পরিকল্পনা তাদের জন্য এখন দরকার, এখন থেকে তো আসলে স্টার্ট করা দরকার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটু ধন্যবাদ দিতে হবে এই কারণেই যে আপনি দেখেন এই হাসান মাহমুদকে কিন্তু কাউন্টি খেলার অনুমতি ক্রিকেট বোর্ড দিয়েছে এবং হাসান মাহমুদ কিন্তু কাউন্টি খেলে আপনি কাউন্টিতে কিন্তু উনি ক্যান্টারবুরিতে খেলেছেন এবং কাউন্টির প্রথম ম্যাচে কিন্তু উনি 10 উইকেট পেয়েছেন। খেয়াল করেন ইংলিশ কাউন্টি মেইন লিগে খেলে আপনি সেখানে যদি একটা ম্যাচে 10 উইকেট পান আপনার কনফিডেন্স লেভেলটা কোন জায়গায় চলে যায়। এবং একটা কাউন্টি কিন্তু এত প্লেয়ার থাকতে হাসান মাহমুদকে পিক করেছে, এর মানে কি হাসান মাহমুদ বেশ কটা স্পেলে বল করতে পারেন একটা আপনি লঙ্গার ভার্সনে এবং উনি ইফেক্টিভ বলেই ওনাকে নেওয়া হয়েছে। এবং হাসান মাহমুদের দেখেন পুরো ইনিংসটা আমি দেখলাম, ফার্স্ট ইনিংসটা উনি কিন্তু ছোট ছোট সুইংয়ে বল করেছেন, অ্যাওয়াই সুইংও পেয়েছেন, দুই এন্ডে সুইং করেছেন, উনি স্পটে বল করেছেন খুব বেশি। উনি কিন্তু বলের যে ওনার গতিটা 133 থেকে 135-এর মধ্যে উনি রেখেছেন, বেশি গতিতে বল প্রডিউস করেন নাই, যদিও আমরা জানি যে উনি কিন্তু 140-তে বল করতে পারেন। তারপরে খুব বেশি বাউন্সার করেন নাই, একটা বাউন্সার করছেন, বাউন্সারে কিন্তু উনি উইকেটও বের করে নিয়ে আসছেন। অর্থাৎ আপনি কিন্তু হাসান মাহমুদের যেটা হাসান মাহমুদ আস্তে করে পরিণত হয়েই কিন্তু এই পর্যায়ে আসছে আমার কেন যেন মনে হয়। এখন হাসান মাহমুদের যেটা কি এই লেভেলে যেটা হয় আপনি নাহিদ রানার ওয়ার্কলোডটা বেশি হয়ে গেছে, যার কারণে নাহিদ রানা কিন্তু আমরা কিন্তু মিস করছি এই সিরিজে। এই বিষয়গুলো ক্রিকেট বোর্ডে খেয়াল রাখা উচিত, যারা পেস বোলার যারা তাদেরকে পর্যাপ্ত বিশ্রাম দিয়ে যেন আমরা টেস্টের জন্য নামাতে পারি, এই বিষয়টা ক্রিকেট বোর্ডে মাথা দেওয়া উচিত। এবং ক্রিকেট বোর্ডের আমার বিশ্বাস যে যেহেতু ক্রিকেট বোর্ড এখন পরিচালিত হচ্ছে সরাসরি এমন একজন প্লেয়ার দ্বারা যিনি হচ্ছেন একটা লম্বা সময় ক্রিকেট খেলেছেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট এভার প্রডিউস ব্যাটসম্যান উনি, তামিম ইকবালের কথা বলছি। সুতরাং উনি কিন্তু মাঠে এবং মাঠের বাইরের পুরো বিষয়গুলো উনি জানেন। আমার মনে হয় না যে আপনার এখন ম্যানেজমেন্টটা ক্রিকেটারদের ম্যানেজমেন্টটা আরও বেটার হবে, এটা আশা করতেই পারি। যারা তরুণ প্লেয়ার তাদেরকে আসলে টেক কেয়ারের বিষয়টা, বিশেষ করে তানজিদ হাসান তামিম আসলে রিস্ক নিয়ে তামিম ইকবাল নামিয়ে দিয়েছিলেন তাকে, তারপরে আসলে টেক কেয়ারের যে বিষয়টা সেটা আসলে আমরা অনেক বেশি একটু অমনোযোগী হয়ে যাই কিনা, বিশেষ করে যখন বা অন্য দেশের যারা নিচের দিকে ব্যাট করতে নামে বোলাররা তারা অনেকক্ষণ ধরে ব্যাটিংয়ের সামর্থ্য রাখে। বাংলাদেশে আমরা দেখেছি তাসকিনকে, হাসান মাহমুদ আপনি বলছিলেন যে বেশ অনেকক্ষণ ধরে 20 ওভার ধরে তারা স্ট্রাইকে রয়েছেন, তিনি পিচে রয়েছেন টিকে, এটা তো একটা বড় একটা যোগ্যতার বিষয় নাকি? দেখুন মানে কেন যেন তানজিদ হাসান তামিম যখন আপনার আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ খেলে আসে, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলে আসে 2020 সালে, যেটা আমরা চ্যাম্পিয়ন হইলাম, ওই টিমের সদস্য, তো ওই টিমের কিন্তু বেশ কয়েকজন আপনি ইতিমধ্যেই কিন্তু তারা তাদের যোগ্যতা প্রমাণ রেখেছে এবং দলে স্থায়ী জায়গা করে নিয়েছে। ওই টিমেরই প্লেয়ার তাহিদ হৃদয়, তারপরে হচ্ছেন শামীম পাটোয়ারি ছিলেন, হ্যাঁ সাকিব, তাই না? ওই টিমের সাকিব মানে তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, ওই টিমে বেশ কয়েকজন প্লেয়ার এখন জাতীয় দলের একদম জায়গাটা পাকা করে নিয়েছেন, রিশাদ হোসেন। এখন আপনি খেয়াল করে দেখবেন যে
তার কিন্তু এমন সময় অভিষেক হয়েছে যে যখন উনি কিন্তু বলতেন যে উনি সিনিয়র তামিমের সাথে ব্যাট করতে চান, ওপেনিং করতে চান। হয়তো সে আশাটা ওনার পূরণ হয়নি, যদিও আপনার আমাদের ঘরোয়া টি-20-তে তারা দুজন ওপেন করছেন একসাথে। ক্রিকেট বোর্ডের একটা টুর্নামেন্ট ছিল, সেই টুর্নামেন্টে হয়তো ওই আশাটা আমরা দেখতে পারিনি, দুই তামিমকে একসাথে ইন্টারন্যাশনাল সার্কিটে দেখলে ভালো হতো। কিন্তু আপনি দেখেন 2023 ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে তামিম ইকবাল যখন আপনি ঘোষণা দিয়ে ওয়ার্ল্ড কাপে গেলেন না এবং রিটায়ার করলেন, তখন কিন্তু তামিমের ওই জায়গাটা তামিমের জায়গাটা পাকা হয়ে গেল। কীভাবে পাকা হয়ে গেল? তামিম দেখেন আপনি পুনেতে যে ভারতের বিপক্ষে যে ম্যাচটা তামিম 50 করলো, মানে তানজিদ হাসান তামিম 50 করেছেন, ওই ম্যাচটাকে যদি আপনি দেখেন, উনার হার্দিক পান্ডিয়া তার বলে স্টপ করতে যে ইনজুর্ড হয়েছে, হার্দিক পান্ডিয়ারে একটা ওভারে এইভাবে বেধড়ক পিটিয়েছিল তানজিদ তামিম। যদি তানজিদ তামিম যে আর্লি আউট না হতো, 50 করে আউট হয়েছেন, ওই ম্যাচেই কিন্তু আপনার ভেরি ক্লোজ টু ইন্ডিয়ার স্কোরটাকে প্রায় স্পর্শ করে ফেলতো বাংলাদেশ ওই ম্যাচটাতেই। সেই ম্যাচেই আপনি এগেনস্ট ইন্ডিয়া পুনেতে ইন্ডিয়ার মাটিতে তার যে বুকের পাটাটা দেখিয়েছে, তখনই আমরা ধরে নিচ্ছি এই ছেলেটা অনেক বড় স্টার হবে। এবং স্টার ইমেজ কিন্তু তাকে কিন্তু পেতে খুব দেরি লাগে না, আস্তে আস্তে করে উনি কিন্তু সেই জায়গাটা নিয়ে নিচ্ছেন। আমার খুব বিশ্বাস যে আসলে আমাদের যে ডোমেস্টিক ক্রিকেটে উনি বিপিএল ভালো করেছেন, ইন্টারন্যাশনাল টি-20 ভালো করছেন, ওয়ানডে ভালো করছেন, টেস্টেও এখন সেকেন্ড টেস্টে সেঞ্চুরি পেলেন এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে। আশা করব যে আসলে তার যে প্রত্যাশার জায়গাগুলো আছে তাকে ক্রিকেট বোর্ড আরেকটু বেশি টেক কেয়ার করবে, যেহেতু 3 ফরম্যাটে অপরিহার্য ক্রিকেটারের সংখ্যা কিন্তু বাংলাদেশে খুব বেশি না, তার মধ্যে আপনি একটা পেয়ে গেছেন 3 ফরম্যাটে অপরিহার্য। তার প্রতি ক্রিকেট বোর্ড আরেকটু বেশি যত্নবান হওয়া উচিত। কীভাবে যত্নবান হবে ক্রিকেট বোর্ডই বুঝতে পারবে, সুযোগ সুবিধার থেকে দিবে নাকি আপনার তাকে সবসময় নজরদারির আওতায় রাখবে তাকে, এই বিষয়গুলো। আর ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা আসলে এখন থেকে কাজ করা উচিত। আমি যেটা বলছিলাম, এই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কাজ না করলে, যেহেতু আমাদের এখন পাইপলাইনে অনেক পেস বোলার আছেন বলে আমরা কিন্তু টের পাচ্ছি না। শরীফুলও পুরোপুরি ফিট নন বলে উনি ফার্স্ট টেস্ট খেলতে পারেন নাই, উনি মিস করেছেন, সেকেন্ড টেস্টে পাবো। নাহিদ রানাকে সিরিজেই পাবো না আমরা। সুতরাং আমার সেরা 2টা বোলারকে কিন্তু আমরা বাইরে রেখেই ফার্স্ট টেস্ট খেলতে নামছি। আমার এই ইনজুরি প্রিভেনশনটা পেস বোলার বেশ কিছু আছে বলে আমাদের সমস্যা ভুগতে হয় না, তাই না? আমাদের ব্যাকআপ বেঞ্চে খালেদ আছে, সুতরাং আমাদের ভাবতে হবে না। কিন্তু আপনার এই ব্যাটসম্যানদের ক্ষেত্রে কিন্তু আমাদের অপশনটা অনেক কমে গেছে। আমরা জিম্বাবুয়ে সফরে যেটা ভুল করেছি, বাজে করেছি, যা কিছু অপবাদ সবই কিন্তু এই ব্যাটসম্যানদেরকে নিয়েই, বোলারদেরকে নিয়ে কিন্তু তেমন একটা কথা ওঠে নাই। সুতরাং আমাদেরকে এই ব্যাটিং সাইডটাকে ঠিক রাখার জন্য আরেকটু ক্রিকেট বোর্ডকে মনোযোগ দেওয়া উচিত এবং এদেরকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা এদের ক্ষেত্রে একটু খুব বেশি প্রতিপালন করা উচিত। আর যেটা বলছিলাম যে নিচের দিকে যারা চ্যালেঞ্জার আছেন তাদের আসলে ব্যাটিং মানসিকতা সেটাও তো গড়ে তোলার পেছনে আসলে বিসিবি কাজ করার উদ্যোগ নিশ্চয়ই নেবেন। আপনি এমন সময় কথা বললেন যখন হাসান মাহমুদ প্রায় 2 ঘন্টার মতো ব্যাটিং করছে, এবং তাসকিনও কিন্তু এর আগে 4-6 মারার অভিজ্ঞতা রয়েছে, ব্যাটও করতে পারেন। কিন্তু হাসান মাহমুদের ডিফেন্স যেটা দেখছি না, একটা ব্যাটসম্যান যদি আপনার টেল এন্ডে একটা ব্যাটসম্যান, বা ওনাকে আজকে 8 নম্বরে নামিয়ে দেওয়া হয়েছে, তাই না? একটা ব্যাটসম্যান যদি আপনি প্রায় 2 ঘন্টা ব্যাট করে টেস্টে, কিন্তু রানের থেকেও বলের থেকে বড় জিনিস হচ্ছে আপনি উইকেটে কতক্ষণ টিকলেন। অর্থাৎ আপনি মিরাজ তো সলিড একটা ব্যাটসম্যান, ওনাকে সাপোর্টটা দিতে পারছেন কি না। যদি এমন হতো যে উনি ফার্স্ট বল আউট হয়ে গেছেন হাসান মাহমুদ, তাহলে তো মিরাজ ইনিংসটা টেনে নিতে পারতেন না। আপনি এই সাপোর্টিভ ভাবটা, মানে খুব বেশি সাপোর্টিভ হচ্ছেন আমাদের টেলেন্ডারের কেউ, এটা কিন্তু আমাদের মিডল অর্ডার, লোয়ার মিডল অর্ডারদের জন্য অনেক বেটার। এটা মনে হয় প্লেয়ারদের আসলে মানসিকতাও কাজ করা হয় শামীম ভাই। এই জায়গাটা মানসিকতা থেকে বড় কথা প্র্যাকটিসটাও কিন্তু করতে হবে আপনাকে। এক্স্যাক্টলি। আপনি এই প্র্যাকটিসটা আজকে ইয়ান বোথাম, আপনার ইমরান খানরা, তারপর কপিল দেবরা সর্বকালের সেরা অলরাউন্ডার হতে পেরেছে এই কারণে। এইভাবে শামীম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার হাতে আর একদমই সময় নেই, এতক্ষণ আলোচনার জন্য ধন্যবাদ আপনাকে। দর্শক, শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।